কিছুটা এখান থেকে বোঝার চেষ্টা করো কিরকম। এই যে দেখো ওভাম বেরিয়েছে, ওভাম বেরিয়ে ডে 0 অর্থাৎ ঠিক প্রথম দিনেই কিন্তু ওই যে 24 আওয়ার্স যে ওভামটা থাকে, যদি স্পার্মকে রিসিভ করে তবে ঠিক এই জায়গাটায় অ্যাম্পুলার রিজিয়নে ফার্টিলাইজড এগ, এই যে অ্যাম্পুলার রিজিয়ন যেখানে ম্যারেজ হচ্ছে, ডে 1 অর্থাৎ ঠিক তার পরের দিন ফার্টিলাইজেশন হয়ে গেল, ঠিক তার ডে 1 পরের দিন তার অবস্থান কিন্তু ফ্যালোপিয়ান টিউবেই থাকে। ডে 2তে ওই যে ক্লিভেজ মানে 2 সেল স্টেজ হয়, এই যে এই পার্টটিকে আমরা সি বা ক্লিভেজ স্টেজ বলছি। আর ফার্টিলাইজেশন কাকে বলা হয়? ফার্টিলাইজড ওভাম, যেটাকে আমরা বলি জাইগোট, ZCMBG। ডে 1-এ জাইগোট কন্ডিশনে থাকে, ডে 1-এ থাকে জাইগোট কন্ডিশনে, ডে 2-তে হয় সি অর ক্লিভেজ 2 সেল স্টেজ, তারপরে এম মরুলা স্টেজ, যেটা ডে 3-তে 4 to 8 সেল অবস্থায় থাকে, মরুলা, এটাও মরুলা, এটাও মরুলা। এবার ডে 4 to 5 সেলে তারা এখানে এসেই তাদের সেই মরুলার পরে ব্লাস্টুলা স্টেজটি হয়, অর্থাৎ 32 অ্যান্ড মোর সেল স্টেজে কনভার্ট করে যায়। ঠিক তারপরেই নেক্সট ডেগুলো থেকে শুরু করে অর্থাৎ 8th ডের মধ্যে 8 to 9 ডে, দেখো এখানে বলা আছে 9th ডের মধ্যে ইউটেরিয়ান ওয়ালে পুরো নিউ যে বর্ন এমব্রিওটা হলো, সেটা এমব্রিও এখনো হয়নি, কারণ CMBG পার করার পরে যখন গেঁথে যায় তারপরেই কিন্তু এমব্রায়োতে কনভার্ট করে যায় হিউম্যান বেবি। হিউম্যান বেবি প্রথমে এমব্রায়ো হয় না। তাহলে এমব্রায়ো হওয়ার জন্য যে পুরো সিরিজটার কথা তোমাদের বললাম, সেই সিরিজটা মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। সেটা শুরু হয় ওভাম থেকে, অবভিয়াসলি নর্মাল শুরু হওয়া বলা যায় ফার্টিলাইজেশন থেকে, কারণ ওভাম তো কখনো কখনো নষ্ট হয়ে যায়, তাই না, যখন ফার্টিলাইজেশন হয় না। কিন্তু যদি স্পার্ম রিসিভ করে স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয়, তারপরের থেকে শুরু হয়ে গেল দ্য জার্নি বিগিনস অফ দ্য নিউ লাইফ। এই যে তুমি আমি হয়েছি, আমরা কিন্তু এভাবেই হয়েছিলাম, আমরা মায়ের ফ্যালোপিয়ান টিউবে ছিলাম। আজকের দিনে এই যে বেরিয়ে এসছি, কথা বলছি, তোমরা শুনছো, সবাই কিন্তু পুরো অ্যাডাল্ট হিউম্যান বিং। তোমাদেরও লাইফে অনেকগুলো স্টেজ গেছে। প্রথম স্টেজের নাম জাইগোট, 1 নম্বর জেড, জাইগোট ফার্টিলাইজড ওভাম। কি দিয়ে ফার্টিলাইজ? স্পার্ম দিয়ে, তাকে বলা হয় জাইগোট। জাইগোটের ডেফিনেশন ফার্টিলাইজড স্পার্ম নয়, ফার্টিলাইজ স্পার্ম তো বলতে পারতাম, কিন্তু আমাদের ওয়ার্ল্ডে ওভাম যেহেতু নারিশমেন্ট দেয়, তাই ওভামকে কেন্দ্র করে বলা হচ্ছে ফার্টিলাইজড ওভাম ইজ আ জাইগোট। জেড, সি ক্লিভেজ 2 সেল স্টেজ, তারপরে মরুলা 4 to 8 or 16 সেল স্টেজ মরুলা, তারপরে স্টেজে গেল ব্লাস্টুলা, ব্লাস্টোসিস্ট 32 to 64 সেল, অ্যান্ড দেন সেলগুলো যখন তারপরে সবার শেষে হয়ে যায় গ্যাস্ট্রুলেশন, সেটা 3-4 দিন সময় লাগে, এবং সেলের মধ্যে আরও অনেকগুলো আমাদের যে জার্মিনাল লেয়ার, ওই যে একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এই যে ডার্মাল সেল গ্রোথগুলো হয়ে যায় ওই গ্যাস্ট্রুলা লেয়ারে। গ্যাস্ট্রুলা লেয়ারের পরেই আস্তে আস্তে যখন প্রত্যেকটা সেল তাদের টোটিপোটেন্সি লুজ করে, প্রত্যেকটা সেল যখন এক একটা রেসপন্সিবিলিটি পেয়ে যায়, মনে রাখবে ওই গ্যাস্ট্রুলা স্টেজের মধ্যে থাকা সেলগুলো সিঙ্গেল সেল, স্টেম সেলও বলা হয় এগুলোকে। সেই স্টেম সেলগুলো জিন দ্বারা যে নতুন প্রোডাক্ট, তারা কোন কোন ডিউটি তারা পাবে, কেউ পুরো আমাদের পাউচটি বানাবে, যে পাউচের মধ্যে বেবি থাকবে, কেউ পুরো বেবির একটা পার্টকে তারা এমব্রায়ো বানাবে, সেটাও থাকবে। মনে রাখবে এই যে পুরো জাইগোট গোটাটাই কিন্তু হিউম্যান বেবিতে কনভার্ট করে না, এটা দিয়ে কোনো পার্ট আম্বিলিকাল কর্ড হয়, কোনোটা পাউচটাকে ক্রিয়েট করে, কোনোটা প্ল্যাসেন্টাকে ক্রিয়েট করে, এবং কোনো পার্ট এই যে জাইগোটের কোনো পার্ট দিয়েই হিউম্যান বিংয়ের যে বেবি, সে বেবি ফর্ম করে। কারণ প্রত্যেকটাই তো হিউম্যান, যে নতুন নিউবর্ন হিউম্যান বেবি হচ্ছে তারই পার্ট, কিন্তু আফটার বার্থ আম্বিলিকাল কর্ড, প্ল্যাসেন্টা, আদার কভারিং, সেগুলো সব ডিস্ট্রয় হয়ে যায়। অনলি দ্য বেবিকে বের করে নিয়ে যাওয়া আসা হয়, আম্বিলিকাল কর্ডকে কেটে দেওয়া হয়।
তাহলে তারই একটা পার্ট এমব্রায়ো বা ভ্রূণ হিসাবে ডেভেলপ করতে থাকে, তারপরে সেটা ফিটাসে কনভার্ট করে হিউম্যান বেবির ক্ষেত্রে। ফিটাসের পরে ফিটাস স্টেজটা 9 থেকে 10 সপ্তাহ বা উইক, 9 to 10 উইকস, কোনো বইতে ভ্যারি করে, এটা স্টেজটা ডিফার করে। 8, 9 and 10th উইকের মধ্যেই, 3টে উইকের মধ্যেই ফিটাস এ কনভার্ট করে যায়। অর্থাৎ 10th উইকের আগে পর্যন্ত যে হিউম্যান বেবি স্টেজ তাকে আমরা এমব্রায়ো বলি। 10th উইকের পরের থেকে যে বেবি হয়ে যায়, 10th উইক মানে অলমোস্ট 2.5 মাস বলতে পারি আমরা, তারপরের থেকেই ফিটাসে কনভার্ট করে যায়। এবং এই ফিটাসে কনভার্ট করার আগেই, যখন এটা বলে রাখি তোমাদের, এটা রিপ্রোডাক্টিভ হেলথের ক্ষেত্রে ডিসকাস করা হয়, একটু বলে রাখছি, এই সময়ের আগেই যদি বাংলায় বলে গর্ভপাত বা এমটিপি, ম্যাটারনাল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, অথবা অ্যাবর্শন বলা হয়, সেই অ্যাবর্শনটা উইদিন 2 to 3 মান্থসের মধ্যে করে ফেলা যেতে পারে। কিন্তু ফিটাসে কনভার্ট হয়ে গেলে সেটা রিস্কি ফ্যাক্টর হয়ে যায়, যে ফিটাস হবার আগেই পুরো বেবি কনভার্ট হয় না। মনে রাখবে, পুরো বেবি কনভার্ট হয়ে যায় ফিটাস হয়ে যাবার পর, এবং তারপরে যখন ফুললি ম্যাচিওর অবস্থায় আসে বেবি, এটা পার্চুরেশনের সময় আরেকবার বলে দেবো, তাড়াতাড়ি বলে দেবো, এখন শুনে নাও, পরের কথা আমি এখনই বলে দিচ্ছি। সেই বেবিটি রিলিজ হয়ে যায় যখন ডেলিভারি হয়ে যায়, আম্বিলিকাল কর্ড কেটে দিলে তাকে, তারপরে সে স্বাধীনভাবে গ্রো করতে শুরু করে। এছাড়া একটা শব্দ তোমাদের এখনই বলে দিচ্ছি, আবারও রিপ্রোডাক্টিভ হেলথের পার্টটিতে পড়াবো। মনে রেখো, রিপ্রোডাক্টিভ হেলথ পার্টটি তোমাদের একটু পরে করাবো, এরপরে যদি সময় থাকে করাবো। কারণ রিপ্রোডাক্টিভ হেলথ, এটাও মনে রাখবে, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন, অন্ততপক্ষে 3 থেকে 5 মার্কসের কোশ্চেন রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারটি যেটা বলা আছে আলাদা করে, সেখান থেকে কোশ্চেন থাকবে। তারই একটি পার্ট তোমাদের এখন ডিসকাস করে দিচ্ছি, তার নাম ভ্যাসেকটমি। হ্যাঁ, ভ্যাসেকটমি পার্টটি হচ্ছে মেলের ক্ষেত্রে ইউজ করা হয়। কিরকম তখন আরেকবার বলবো, আমি ভ্যাসেকটমি আগে মেলেরটা বলে নিই, পরে ফিমেলেরটা বলবো। মেলের কিরকম, ওই যে স্পার্মাটিক কর্ড ছিল, যেখানে স্পার্ম এসে গিয়ে পুরো ইউটেরাসকে কভার করে সেমিনাল ভেসিকেলে লেগে যায়, ঠিক সেই জায়গাটাতে যেখানে পেনিসের পাশ দিয়ে দুটো আমাদের কর্ড বেরিয়ে এসেছিল, ভাসা ডিফারেন্সিয়া যে পার্টটা ছিল, মনে আছে ভাসা ডিফারেন্সিয়া, সে পার্টটিতে কাট লাগানো হয়, অথবা তাকে একটা লুপ করে দেওয়া হয়, গাঁট বেঁধে দেওয়া হয়, যাতে করে স্পার্ম আর সেমিনাল ভেসিকেলে আসতে না পারে, এবং যে সিমেন্টটা রিলিজ হবে সেখানে যেন কোনো স্পার্ম না থাকে, এই অবস্থাটাকে বলা হয়, করে দেওয়াটাকে বলা হয়, অর্থাৎ স্পার্ম যাতে না আসে, স্পার্মের আসাটাকে বাধা দেওয়া হয়, তাকে বলা হয় ভ্যাসেকটমি। আর এটাই যদি ফিমেলের ফ্যালোপিয়ান টিউবে কোনো কাট করে দেওয়া হয়, অর্থাৎ ইস্থমাস এরিয়ায়, জায়গাটা দেখতে পাচ্ছ এখানে, এটাকে লাইগেশনও বলা হয়, অর্থাৎ কেটে দেওয়া হয়, কেটে জুড়ে দেওয়া হয় গাঁট দিয়ে, অথবা এটাকে পুরো একটা লুপ বানিয়ে একটাই গাঁট দিয়ে দেওয়া হয়, যাতে করে পুরো ফ্যালোপিয়ান টিউবের সঙ্গে ইউটেরাসের কানেকশনটা থাকে না, স্পার্মও গিয়ে ফ্যালোপিয়ান টিউবে ঢুকতে পারে না, আবার ফ্যালোপিয়ান টিউব থেকে ওভারিতে এসে, ওভামগুলো এসে আবার স্পার্মের সঙ্গে মিট করতে পারে না। ওভাম যেটা রিলিজ হয়, একটাই তো সেল, সেটা আস্তে আস্তে বডি সেটাকে অ্যাবজর্ব করে নেয়। ওভাম কিন্তু নর্মালি রিলিজ হয় ফিমেলের ক্ষেত্রে। মনে রাখবে, যখন রিপ্রোডাক্টিভ ফেজ থাকে ফিমেলদের, সে সময় এই ঘটনাটা করাকে লাইগেশন অথবা টিউব্যাক্টমি, ইম্পর্টেন্ট টার্মিনোলজি, টিউব্যাক্টমি, টিউবটিকে কেটে দেওয়া যায়, যে কোনো কিছু টমি মানে কাট করে দেওয়া। ভ্যাসেকটমি ইউজড ফর মেল কাট অফ দ্য ভাসা ডিফারেন্স, স্পার্মটাকে আটকে দেওয়া হয়। আর ফিমেলের ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবে কাট মেরে দিয়ে সে কাট করা হয়, যাকে বলে টিউব্যাক্টমি। ইম্পর্টেন্ট পার্ট, বার্থ কন্ট্রোলের ক্ষেত্রে পার্মানেন্ট সলিউশন, বার্থ কন্ট্রোলের পার্মানেন্ট সলিউশন। এবং ইন্ডিয়া ইজ ভেরি হাইলি পপুলেটেড কান্ট্রি, হিউম্যান পপুলেটেড কান্ট্রি, তার জন্য এই ধরনের মেজারগুলো, পার্মানেন্ট মেজার নিয়ে যাওয়া হয়। যদি কারো কারো ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চায়, দুটো বাচ্চা এসে গেছে, তার থেকে বেশি
কিড বা বেবি আসা যাবে না ওইদিকে, সেক্সুয়াল এক্সপিরিয়েন্সে কোনো অসুবিধা তৈরি না করে তাকে রিস্ক ফ্রি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়, যাতে করে নতুন বেবি আর জন্ম না নেয়। তখন স্থায়ী বা পার্মানেন্ট সলিউশনের জন্য টিউব্যাক্টমি অথবা মেলের ক্ষেত্রে ভ্যাসেক্টমি করা হয়। The uterus is single and it is also called womb. ইউটেরাসকে আমরা উম্ব বলে থাকি, ম্যাটারনাল উম্ব, মাতৃ জঠর, মায়ের গর্ভ, বাংলায় গর্ভ বলা হয়, ঠিক আছে, উম্ব মানে গর্ভ। দ্য শেপ অফ ইউটেরাস ইজ লাইক অ্যান ইনভার্টেড পিয়ার। পিয়ার মানে জানো নাশপাতি, নাশপাতি দেখেছো উপরটা চোখা উল্টো, ইনভার্টেড পিয়ার বা উল্টানো নাশপাতির মতো। ইট ইজ সাপোর্টেড বাই লিগামেন্ট অ্যাটাচ টু দ্য পেলভিক ওয়াল। পেলভিক ওয়ালের সঙ্গে, এটা আগেই বলে দিয়েছি। ইউটেরাস ওপেন ইনটু ভ্যাজাইনা থ্রু ন্যারো সার্ভিক্স। সার্ভিক্স এলাকাটা দেখিয়ে দিয়েছি, সার্ভাইকাল ক্যানেল। দ্য ক্যাভিটি অফ সার্ভিক্স ইজ কল্ড সার্ভাইকাল ক্যানেল হুইচ অ্যালং উইথ ভ্যাজাইনা ফর্ম দ্য বার্থ ক্যানেল। তাহলে বার্থ ক্যানেলটা কিরকম থাকবে? ভেজাইনাল ওপেনিং, তারপরে সার্ভাইকাল ওপেনিং, তারপরে থাকবে ইউটেরাস। অর্থাৎ ইউটেরাসের মধ্যে হিউম্যান বেবি থাকে, ঠিক এরকম। তার নিচে এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছ সার্ভাইকাল ক্যানেল, সার্ভাইকাল ক্যানেলকে পাস করাই হিউম্যান বেবির সব থেকে ডিফিকাল্ট কাজ। এবং এই জায়গাটাতেই লেবার পেইন বা নর্মাল ডেলিভারির ক্ষেত্রে ফিমেলরা যে পেইন অনুভব করে, এই সার্ভাইকাল এরিয়াতে যখন এরিয়া দিয়ে যখন হিউম্যান বেবির হেডটা পাস করবে তখনই কিন্তু পেইন রিলিজ হয়। আর বর্তমানকালে যেহেতু সিজারিয়ান সেকশনটা বেশি হচ্ছে, তাই জন্য এই পেইনটা তাদের সার্ভাইকাল ক্যানেল পার করতে হয় না, ফলে হিউম্যান বেবির হেডের মধ্যেও সেরকম কোনো চোট পড়ে না এবং নর্মাল সিজারিয়ান সেকশন দিয়ে বেবিকে ইউটেরাস থেকে বের করে নিয়ে আসা হয়। দ্য ওয়াল অফ ইউটেরাস হ্যাজ 3 লেয়ার্স। এই নামগুলো আগে বলেছিলাম, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, মিডল লেয়ার, and the endometrium, the innermost layer. The endometrium undergoes the cyclic change, very important, cyclic change during menstruation cycle. মাসিক চক্রে বারবার একটা চেঞ্জ হয়, এটা menstruationের সময় বোঝাবো। While the myometrium exhibits strong contraction during delivery of the baby. অর্থাৎ মিডল লেয়ার যেমন আমাদের হার্টের ক্ষেত্রে মায়োকার্ডিয়াম ছিল, এরকমই মায়োমেট্রিয়াম ম্যাক্সিমাম চাপ দেওয়া বা স্কুইজ করে দেয় বেবিকে বাইরে রিলিজ করবার জন্য। কোন হরমোন দ্বারা? এখানে দুটো হরমোন কাজ করে, একসঙ্গে বলে দিই, অক্সিটোসিন অ্যান্ড রিল্যাক্সিন। এই দুটো হরমোনের একসঙ্গে কাজ করে। রিল্যাক্সিনের কাজ স্পেস বাড়িয়ে দেওয়া, অক্সিটোসিনের কাজ প্রেশার দেওয়া, এবং অক্সিটোসিন সবচেয়ে বেশি মায়োমেট্রিয়ামের মধ্যে কাজ করে এবং পেছন থেকে একটা ধাক্কা দিয়ে বা প্রেশার দিয়ে বেবিকে সামনের দিকে বের করে দিতে চেষ্টা করে। আরো কয়েকটা ইনফরমেশন, ইউটেরাস ইজ অলসো কল হিস্টেরা অর ওম, আগে বলেছি। ইউটেরাস ইজ চাইল্ড বিয়ারিং অর্গান, ইউটেরাসের মধ্যে চাইল্ড থেকে যায়। সিচুয়েটেড বিটুইন ইউরিনারি ব্লাডার অ্যান্ড রেকটাম, ইউরিনারি ব্লাডার অ্যান্ড রেকটামের মধ্যে অবস্থান করে, রেকটামের ইন বিটুইনে। ছবি দেখিয়ে দেব, বুঝতে পারবে। ইউটেরাস ইজ হলো, ফাঁপা, থিক ওয়াল্ড অ্যান্ড ফার্ম অর্গান, অত্যন্ত দৃঢ়, বিকজ খুব দৃঢ় বা শক্তিশালী অর্গান না হলে পুরো একটা বেবি যার ওয়েট 2.5 কেজি কিলোগ্রাম থেকে 3 কিলোগ্রাম অবধি হয়ে থাকে, বেবিকে ক্যারি করতে হয় বলে সেটা খুব ফার্ম একটা কভারিং অর্গান থাকে। ইউটেরাস ইজ দ্য অর্গান হুইচ প্রোটেক্টস অ্যান্ড প্রোভাইড নিউট্রিশন টু এ ফার্টিলাইজড ওভাম। দেখে ইউটেরাসের ওয়াল অর্থাৎ এন্ডোমেট্রিয়াম থেকে নিউট্রিশন প্রোভাইড করে ফার্টিলাইজড ওভামকে, আস্তে আস্তে যতক্ষণ না পর্যন্ত সেটা প্ল্যাসেন্টায় কনভার্ট করে যাচ্ছে। এমবেডিং টু গ্রো ইনটু এ ফুললি ফর্মড ফিটাস, ফিটাসটা তোমাকে বলেছি। ডিফারেন্স বিটুইন ফিটাস অ্যান্ড এমব্রায়ো সেটাও আগে ডিসকাস করে দিচ্ছি। পাইরিফর্ম শেপ, দেখো পাইরিফর্ম শেপ মানে ওই পিয়ার শেপ, সেটাকে আরেকটা নাম পাইরিফর্ম শেপ বলা হয়। 7.5 সেন্টিমিটার লং, 5 সেন্টিমিটার ব্রড, 2.5 সেন্টিমিটার থিক। কিন্তু যত বেবি সেখানে গ্রো করে এটার সাইজ শেপ বাড়তে শুরু করে। আপ টু
30 to 60 গ্রাম ইন ওয়েট, নর্মাল অবস্থায় নর্মাল একটা ফিমেলের যতক্ষণ বেবি ক্যারি না করে। বেবি ক্যারি করলে এটার ওয়েট অল্প বাড়তে শুরু করে। ইউটেরাস ডিভাইডেড ইনটু টু পার্ট, বডি অফ দ্য ইউটেরাস 2/3 of the part, cervix 1/3 of uterus. At the junction of the body cervix circular constriction is present. Uterus opens into vagina through cervix. ওই যে ন্যারো পার্টটা বলেছিলাম, দেখিয়ে দেব cervix, কিছুটা দেখানো হয়েছে। The cavity of cervix is known as cervical canal. ছোট্ট একটি ক্যানেল থাকে, যেই পার্টটা একটু ঠিক এরিয়া জুড়ে থাকে ইউটেরাসের, সার্ভাইকাল ক্যানেল, ন্যারো এরিয়া। স্পার্মকেও পাস করতে হয়, ফার্টিলাইজেশনের পরে বেবি হয়ে সেটা বেরিয়ে আসে। কি বললাম আমরা অনেক সময় বললাম যে কেউ সুই হয়ে ঢুকে তারা বাঁশ হয়ে বেরোবে, এই যে ব্যাপারটা বলা হয়, একটু মজা করে বলা হয়, সেরকমই স্পার্ম হয়ে এন্ট্রি নিয়ে যখন বেরোচ্ছে সেটা বেবি হয়ে বেরিয়ে যাচ্ছে, বেশ তাই না? তার মধ্যে কত রকমের চেঞ্জ হয় আফটার 9 মান্থ। একটা ছোট স্পার্ম যখন সার্ভাইকাল ক্যানেল ক্রস করেছিল, তারপরে সেটা ফার্টিলাইজ যদি করে দেয়, ফার্টিলাইজ করে দেওয়ার পরে সেটা বেবিতে কনভার্ট করে 9 মাস থাকার পরে সেই সার্ভাইকাল ক্যানেল দিয়ে আবার বেবিটা বেরিয়ে আসে, সুই হয়ে ঢুকে বাঁশ হয়ে বেরোনো। ব্যাপারটা অনেকটা এরকম, সার্ভাইকাল ক্যানেল প্লাস ভ্যাজাইনা, অ্যাকচুয়ালি সেটাকে বার্থ ক্যানেল অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি অফ দ্য বেবি, যেটা বার্থ ক্যানেলে কনভার্ট করে যায়। আবারও বলেছি, এই সার্ভাইকাল ক্যানেল পাস করাটাই নর্মাল ডেলিভারির সব থেকে হার্ডেস্ট পার্ট। দিস ইজ দ্য সার্ভাইকাল ওপেনিং। এই যে পার্টটি দেখছো কত ন্যারো পার্ট দেখছো, আর যে পার্টটি যে ওয়াইডার পার্ট দেখছো, ওয়াইডার ওপেনিং, এই পার্টটির গায়ের মধ্যে কতগুলো ছোট ছোট লেয়ার দেখছো, এটা আনইভেন লেয়ার থাকে, এই জায়গাটি ভেজাইনাল ওয়াল বলা হয়। এবং এই আনইভেন পার্টটি জেনারেলি পেনিসের সঙ্গে কন্ট্যাক্টে আসে, একটা রাবিং সেন্সেশন দিয়ে দেয়, কারণ এটার মধ্যে স্মুথ মাসেল হলে পেনিস এখানে আটকে পড়তো। জেনারেলি ডগ, তাদের এই পার্টটির মধ্যে অনেক বেশি স্মুথ মাসেল থাকে, তার জন্য আফটার ইন্টারকোর্স ডগেদের ক্ষেত্রে পেনিস খুব সহজে বেরিয়ে আসতে চায় না, সেটা অনেকটা আটকে যায়। দেখবে যে ডগের আফটার ইন্টারকোর্স তাদের মধ্যে সেপারেশনটা খুব তাড়াতাড়ি হয় না, কারণ এই খাঁজগুলো থাকে না বলে। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে, হিউম্যান যে ভেজাইনের মধ্যে এই কতগুলো খাঁজের মধ্যে এয়ার পকেট থাকে, যে এয়ার পকেটে থাকার জন্য পেনিস এন্ট্রি নিলেও সেটা ইজিলি আবার এক্সিট করে যেতে পারে। সার্ভিক্স পার্টটাকে দেখা গেল, ইউটেরাস পার্টটাকে দেখানো হলো। দেখো, ওয়াল অফ ইউটেরাস, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, প্রত্যেকটা পার্ট নিয়ে তোমাদের ডিসকাস করে দেওয়া হয়েছে। এন্ডোমেট্রিয়াম দিয়ে একটু বলি, ইনার গ্ল্যান্ডুলার লেয়ার, এটার মধ্যে প্রচুর গ্ল্যান্ড থাকে। লাইনিং অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি আন্ডারগোজ সাইক্লিক্যাল চেন ডিউরিং মিনস্ট্রুয়েশন সাইকেল। এন্ডোমেট্রিয়ামই হয় যে মিনস্ট্রুয়াল সাইকেল হয় প্রত্যেক মাসে মেয়েদের, ফিমেলদের, সেটা কিন্তু এন্ডোমেট্রিয়ামের ওয়ালটাই, এখানে রোজি বেড তৈরি হয়, গোলাপের পাপড়ি বিছানো একটা বিছানার মতো, সেখান থেকে সেই রোজি বেডটা যদি ফার্টিলাইজেশন না হয়, সেই লেয়ারটা বা বেডটা শুদ্ধ, যেমন বিছানা পরিবর্তন করতে হয়, চাদর পরিবর্তন করতে হয়, সেরকমই সেই লেয়ারটি শ্রেড করে সেটা বেরিয়ে যায়, যাতে করে নতুন আরেকটি ওভামকে জায়গা দেবার জন্য নতুন বিছানা পাতা যায়। তাই জন্য রোজি বেড নামটাকে বলা হয় ইন্টেনশনালি রোজি বেড এন্ডোমেট্রিয়ামকে। হ্যাভ ভাস্কুলার লেয়ার, বারবারই ভাস্কুলার লেয়ার মানে ব্লাড ভেসেল, ব্লাড থাকবে এখানে। কেন ব্লাড থাকে? কারণ যে নিউ যে ওভাম, ফার্টিলাইজড ওভামটা থাকে, বা আমরা এখানে আগে জেনেছি ফার্টিলাইজড ওভামটা তো ফ্যালোপিয়ান টিউবে থাকে, তারপরে সেটা পুরোপুরি ব্লাস্টুলা স্টেজে এসে ব্লাস্টোসিস্ট পার করে তারা গ্যাস্ট্রুলেশন স্টেজ হয়, গ্যাস্ট্রুলা স্টেজে এই ইউটেরাইন ওয়ালে এসে জমা পড়ে। নিউ হিউম্যান বেবি ফর্মের যে পার্টটি থাকে, অর্থাৎ লাস্ট স্টেজ এমব্রায়ো ফর্মের গ্যাস্ট্রুলেশন, সেটা এখানেই হয়ে থাকে। কোথায়? ইউটেরাইন ওয়াল থাকে। সেই ইউটেরাইন ওয়ালটা ভাস্কুলার হয়ে থাকার জন্য নিউট্রিশন ম্যাক্সিমাম দিয়ে সেই এমব্রায়োটাকে পুরো ইউটেরাইন ওয়ালের সঙ্গে গেঁথে ধরতে, এইভাবে পুরো, এটাকে বলা হয় ইমপ্ল্যান্টেশন। গাছ যেমন
ইমপ্ল্যান্ট করা হয়, মাটিতে শক্ত করে চেপে দেওয়া হয় শিকড় দিয়ে বা তার যে রুট দিয়ে, সেরকমই রুট ফর্মেশনটা ইউটেরাইন ওয়ালে করবার আগে এই যে ভাস্কুলার লেয়ারটা নিউট্রিশন প্রোভাইড করে ওভামকে। এটা ওভাম বলা চলবে না, আমরা এটাকে আবার বলছি নিউলি বর্ন এমব্রায়ো। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, নন কেরাটিনাইজড এপিথেলিয়াম, কেরাটিন লেয়ার থাকে না, অর্থাৎ শক্ত কোনো লেয়ার থাকে না, ভেরি সফট টিস্যু থাকে ওটা। দে আর ইনটু টু লেয়ার্স, আউটার লেয়ার কল্ড স্ট্র্যাটাম functionally and inner layer is called stratum basal. Stratum functionally and stratum basal কোথায়? এন্ডোমেট্রিয়ামের দুটো লেয়ার। stratum functionally undergoes cyclic change during menstrual cycle. functionally কালার কেন বলা হচ্ছে? এটাই রিয়েল ফাংশন করে এবং প্রত্যেক মাসে এই যে প্রাইমারি সেকেন্ডারি দুটো লেয়ারের কথা আগে বলেছিলাম, এই দুটো লেয়ারে স্ট্র্যাটাম ফাংশনালি যদি কোনো কারণে ফার্টিলাইজ না হয় তখন সেটা সেট করে যায়, এরপরে স্ট্র্যাটাম বেসাল যেটা থাকে সেটা আবার স্ট্র্যাটাম ফাংশনালিতে কনভার্ট করে যায় নেক্সট মান্থে, সেটা আবার ফাংশনালি হয়ে ঝরে পড়লে তারপরে যে বেসাল পার্টটা থাকে সেই বেসাল পার্টটা আবার ফাংশনালিতে কনভার্ট করে যায়। দ্য বডি অফ ইউটেরাস রিসিভ ওভিডাক্ট এট দ্য রাইট অ্যান্ড লেফট আপার অ্যাঙ্গেল, এ পার্ট অফ bulge above level of these angles, উপরের পার্টটাকে বলে ফান্ডাস। কেন ফান্ডাস? মনে রাখবে যখন প্রেগনেন্সি হয় সব থেকে আদর্শ জায়গা, আইডিয়াল প্লেস হচ্ছে ইউটেরাল ওয়ালের এই ফান্ডাস এরিয়া। ওই ফান্ডাস এরিয়াতেই যদি বেবি ফর্মেশন আর ইমপ্ল্যান্টেশনটা হয় তাহলে সব থেকে বেটার একটা বেবি গ্রো করতে পারে। দ্য ক্যাভিটি অফ ইউটেরাস ইজ কনস্ট্রিক্টেড ডিউ টু thick wall. The connection of cervical canal with the cavity of the body part of uterus is called internal os. তাহলে কি বলেছিলাম? ইন্টারনাল os ইনসাইডে থাকে, এক্সটার্নাল os বাইরের সাইডে থাকে, টোটালটাই সার্ভিক্স। সার্ভিক্সের এরকম লম্বা, যেটা ভেতরে ইউটেরাইন ওয়ালের দিকে থাকে ইন্টারনাল os, যেটা ভেজাইনার দিকে থাকে তাকে বলে এক্সটার্নাল os। কথাটা বুঝলে? ইউটেরাসের স্পেশাল ইনফরমেশন, ইউটেরাসের যে হলো ক্যাভিটি থাকে সেই ক্যাভিটির দিকে সার্ভিক্সের যে ছোট্ট করে ওপেনিংটা থাকে তাকে বলে ইন্টারনাল os। সেটা যখন সার্ভাইকাল ক্যানেল পার করে ভেজাইনার সাইডে ওপেন করে তাকে বলা হয় এক্সটার্নাল os। ওপেন দ্য সার্ভাইকাল ক্যানেল ইনটু ভেজাইনা কল এক্সটার্নাল os। জায়গাটি একটু দেখিয়ে দিই। সার্ভাইকাল ক্যানেল যদি এই জায়গাটায় থাকে, এটা পুরো ভেজাইনা, এই পার্টটুকুকে আমরা ছোট্ট করে বলতে পারি এটা ইন্টারনাল os, এটাকে বলছে এক্সটার্নাল os। খুব ইন্টারেস্টিং এরা কিভাবে দেখো অবস্থান করে। এখন কয়েকটি ছবি দেখানোর পালা, তোমাদের কয়েকটি ছবি দেখাবো। এই ছবিটি খুব ইম্পর্টেন্ট কেন বলছি? ভেজাইনা এই যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছ এর সঙ্গে এই যে রেড লাইন সার্ভিক্স, এই যে রেড লাইনটা দেখছি এটা অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। অ্যাঙ্গেল অফ অ্যান্টিভার্সন বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেল অফ অ্যান্টিভার্সন এটা অনেক সময় অনেক এক্সামে আসে। কিরকম? মনে করো এটা ভেজাইনা, এই পার্টটিতে ভেজাইনা আছে, আমি একটা অ্যাঙ্গেলে দেখাচ্ছি, ঠিক ইউটেরাসটা এইরকম অ্যাঙ্গেলে থাকে, এই অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়। এই ডান হাতটি যেটা আমি দেখাচ্ছি এটা ইউটেরাস আর এই পার্টটি ভেজাইনা, ইউটেরাসের সঙ্গে ভেজাইনা 90 ডিগ্রিতে থাকে, এটাকে বলা হয় অ্যান্টিভার্সন। অ্যাঙ্গেল অফ অ্যান্টিফ্লেকশন এটাও একটা ইম্পর্টেন্ট। সে পার্টটি কোনটা? সেটা অ্যাক্সিস অফ ভেজাইনা, এই যে ব্লু লাইন দেখছো এটা যখন ইউটেরাইন বডির সঙ্গে 90 ডিগ্রি থেকে লেস অ্যাঙ্গেলে থাকবে সেই পার্টটিকে বলা হয় অ্যাঙ্গেল অফ অ্যান্টিফ্লেকশন। তবে এটা খুবই ডেপথ ইনফরমেশন, সেই জায়গাটিকে তোমাদের বলে দিলাম। এই যে পার্টটি দেখছো এটা ইউরিনারি ব্লাডার, এই ব্লাডারের ওপরে পুরো ইউটেরাসটা লেগে থাকে। মনে রাখবে নর্মাল ইউটেরাস কিন্তু এইভাবে যে হাতটি যেভাবে জোড়া করে আছি ঠিক এইভাবে থাকে, সোজা হয়ে ওই যে হাতটা ছড়িয়ে যেটা দেখানো হয়েছে ড্রয়িংয়ের সময় সেটা শুধু ড্রয়িং পারপাস,
কিন্তু নর্মালি এক্স্যাক্টলি যেই ছবিটি তোমরা এখন দেখতে পাচ্ছ এই ছবির মতো এইভাবে শুয়ে থাকে এবং স্পেসটি বন্ধ থাকে। আস্তে আস্তে বেবি যখন এই স্পেসের মধ্যে জন্ম নেয় স্পেসটি আস্তে আস্তে ফুলতে শুরু করে। বুঝতে পেরেছ? এইভাবে। বাট এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম, অ্যাঙ্গেল অফ অ্যান্টিভার্সন। অ্যাঙ্গেল অফ অ্যান্টিভার্সন আবার বলছি, যেহেতু নিটের জন্য এই ক্লাসটি করাচ্ছি, নিটকে কেন্দ্র করে নর্মাল পড়াশোনা তো হবেই, যদিও নর্মালি অ্যাঙ্গেল অফ অ্যান্টিভার্সন এটা সিলেবাসে দেওয়া নেই। পজিশন অ্যান্টিভার্সন আগেই বলে দিয়েছি, দ্য অ্যাক্সিস অফ ইউটেরাস অ্যাবাউট 90 ডিগ্রি, জায়গাটা আগেই বলেছি। অ্যান্টিফ্লেকশন, অ্যাক্সিস অফ দ্য বডি অফ ইউটেরাস ইজ অ্যাবাউট 170 ডিগ্রি উইথ দ্যাট অফ দ্য সার্ভিক্স। সার্ভিক্সের সঙ্গে 170 ডিগ্রিতে করা থাকে। এই যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছ 170 ডিগ্রিতে থাকে সার্ভিক্সের সঙ্গে। কেন? সার্ভিক্স লেয়ার, জায়গাটা আরেকটু বুঝিয়ে দিই, সার্ভিক্সের সঙ্গে কিভাবে থাকে। এই যে ধরো সার্ভিক্স, এই যে রেড লাইনটি দেখছো এটা সার্ভিক্স, আর এই যে গ্রিন লাইনটি দেখছো এটা হচ্ছে আমাদের ইউটেরাইন অ্যাক্সিস। এই দুটো অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেলটা, এগুলো পুরো 180 ডিগ্রি হলে তো ফ্ল্যাট হয়ে যেত, ফ্ল্যাট না, একটু অ্যাঙ্গেল করে থাকে, এইটুকু অ্যাঙ্গেল, এটাকে অ্যান্টিফ্লেকশন। আর অ্যান্টিভার্সন পুরো ভেজাইনাল যে অ্যাক্সিস আছে তার সঙ্গে ইউটেরাইন অ্যাক্সিস বা সার্ভাইকাল অ্যাক্সিস, আমরা সার্ভাইকাল অ্যাক্সিস দেবো। ইউটেরাইন অ্যাক্সিস বললে ব্যাপারটা কিন্তু লেস দ্যান 90 ডিগ্রি হয়ে যাবে। কথাটা বুঝেছো? আমরা সার্ভাইকাল অ্যাক্সিস, সার্ভাইকাল ক্যানেলের অ্যাক্সিস, ভেজাইনাল অ্যাক্সিস, এটা 90 ডিগ্রি অ্যান্টিভার্সন। অ্যান্টিফ্লেকশন সার্ভিক্স সঙ্গে ইউটেরাস, ভেজাইনাল সঙ্গে কোনো রিলেশন নেই, তাকে অ্যান্টিফ্লেকশন। অ্যান্টিফ্লেকশন অ্যান্টিভার্সন এটা নিটের জন্য ইম্পর্টেন্ট। পেরিটোনিয়াল লিগামেন্ট and fibrous ligaments fold and support the uterus. Uterine artery is a branch of internal iliac artery. In uterus, the artery ascends the long side of uterus with the tortuous course fully twisted and turns. প্রচুর টুইস্ট অ্যান্ড টার্ন থাকে। কোথায়? এই জায়গাটা মনে রাখবে, যখন আমাদের ইউটেরাইন ওয়ালে এমব্রায়োটা গেঁথে যাবে তার আগে যে ব্লাড সাপ্লাইটা হবে সেটার মধ্যে ম্যাক্সিমাম টুইস্ট অ্যান্ড টার্ন দেখা যায়, কারণ এটা এক্সপ্যান্ডিং ইন নেচার। অর্থাৎ ইউটেরাসটা যত বড় হবে চাপ খাবে যাতে আর্টারিগুলো ছড়িয়ে এক্সপ্যান্ড করে নিজেদেরকে ব্লাড সাপ্লাই করতে পারে ডেভেলপিং এমব্রায়োকে। ঠিক আছে, এই জায়গাটি বেশি ইম্পর্টেন্ট নয়। আমরা টুইস্ট অ্যান্ড টার্নের কথাটা বলি, এটা উঁচু ক্লাসে দেখা যায়, আমরা পড়ি তাই বলি। টুইস্ট অ্যান্ড টার্ন মানে এই যে টুইস্ট অ্যান্ড টার্নগুলো দেখতে পাচ্ছ, ব্লাড ভেসেল দেখো এখানে ছোট হয়ে আছে, এখানে টুইস্ট, এই যে বাঁকানো বাঁকানো আছে, এই টুইস্ট অ্যান্ড টার্নগুলো হয়ে থাকে। এটাকে বলা হয় টর্টোসিটি। টর্টোসিটি, টুইস্ট অ্যান্ড টার্ন অফ দ্য আর্টারি পারমিটস এক্সপানশন অফ দ্য ইউটেরাস ডিউরিং প্রেগনেন্সি। যে কথাটা আমি কিছুক্ষণ আগে তোমাদের বলে দিলাম। এন্ডোমেট্রিয়াম অফ দ্য ইউটেরাস আন্ডারগোজ into 3 phases: proliferative phase, then progestanal phase and menstrual phase বা progressional phase। ঠিক আছে, proliferative, progressive and menstrual, এই তিনটে ফেজে আমাদের ইউটেরাইন সাইকেল হয়, এইটাকে আমরা menstrual সাইকেলও বলে থাকি। আমরা এখন ডিটেলে ডিসকাস করতে চলেছি menstruation of human female, very very important for higher secondary। টর্টোসিটি মানে কথাটা ডেসক্রাইব করলাম। টর্টোসিটি মানে ব্লাড ভেসেলের যে টুইস্ট অ্যান্ড টার্ন। এই ছবিটি তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো। এখন আমরা শুরু করতে চলেছি ফিমেলের menstruation, very very important একটা ফাংশন। মেনস্ট্রুয়েশনের পুরো প্রসেস পড়াবার আগে, কারণ মেনস্ট্রুয়েশন প্রসেসটা ইম্পর্টেন্ট, এরপরে তোমাদের পরবর্তী ক্ষেত্রে আগে এক্সটার্নাল যে আরও অর্গানগুলো আছে সেগুলোকে নিয়ে ডিসকাস করে নেবার পর মেনস্ট্রুয়েশনটা তোমাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে যেহেতু ইউটেরাসকে বলা নিয়ে স্টাডি করা হচ্ছে, আমরা ইউটেরাসকে নিয়ে আমরা আলোচনাটা করছি, তাই জন্য ইউটেরাসের যে চেঞ্জগুলো হয় সেই চেঞ্জগুলোর জন্য তোমাদের ইনফরমেশনটা এখনই দিয়ে রাখি, কারণ মেনস্ট্রুয়েশনের সময়
এটা কাজে লাগবে, যখন পুরো ডিটেল বলবো তখন একটু শর্টে এটাকে চালিয়ে নেব। কিন্তু তার আগে এই যে ইউটেরাইন ওয়াল বা এন্ডোমেট্রিয়ামের যে কি চেঞ্জগুলো হয় সেই চেঞ্জগুলো নিয়ে তোমাদের সামনে একটা ডিসকাস করে দিই। যেটা বলছিলাম প্রলিফারেটিভ, দেন আমাদের প্রোজেস্টেরাল ফেজ অ্যান্ড মিনস্ট্রুয়াল ফেজ, এই যে তিনটে আমাদের আসে সেই ফেজগুলোকে নিয়ে তোমাদের এক এক করে আলোচনা করে দেব। প্রলিফারেটিভ ফেজ, দ্য লাইনিং কম্প্রাইজেস সিম্পল কলামনার এপিথেলিয়াম। এই যে লাইনিংটা দেখছো, এই লাইনিংটা এই জায়গাটা থাকলে সে নর্মাল থাকছে, এবং যখন সে প্রলিফারেটিভ ফেজের থেকে বেরিয়ে সে তার পরবর্তী ফেজে অতিক্রম করে তখন সেটা অনেকটা থিকেন হয়ে যায়। থিকেন হয়ে বলে ওয়ালটা দেখতে পাচ্ছ অনেকটা মোটা হয়ে গেছে, এখানের ওয়ালটা অনেকটা থিক হয়ে গেছে। এই চেঞ্জগুলোর পরপর কি হয় তিনটে ফেজের মধ্যে কভার করে, সেই তিনটে ফেজ নিয়ে একটু ডিসকাস করে দিয়ে আবার এক্সটার্নাল কিছু ফিমেল জেনিটাল পার্ট পড়ে নিয়ে আমরা ইন ফিউচারে পুরো মেনস্ট্রুয়েশন ফেজে চলে যাব। The stroma contains simple tubular gland and deeper part contain secretion of coiled আমরা এটাকে বলবো coiled arteries। এই যে আর্টারি গুলো দেখতে পাচ্ছ, এই যে coiled artery, এটা বড় হয় এবং ছোট হয়। নিচের দিকে যেখানে ছোট অবস্থায় থাকে তখন আর্টারি গুলো ছোট থাকে, আবার যখন সে পুরো ডেভেলপ অবস্থায় গিয়ে পৌঁছে তখন আর্টারি গুলো খুলে যায়। নেক্সট আমরা পড়ে যাচ্ছে প্রোজেস্টেশনাল, আমরা এটাকে বলি প্রোজেস্টেশনাল ফেজ, মানে যে সময় প্রোজেস্টেরন সবচেয়ে বেশি অ্যাকশন করে, ঠিক আছে, অর্থাৎ মিড ফেজ। প্রোজেস্টেরনাল ফেজে চলে আসলে দেখা যায় গ্ল্যান্ডস আর স্যাকুলেটেড গ্রুপ অফ স্যাক্স, পুরো গ্ল্যান্ডগুলোর মধ্যে অনেকগুলো স্যাক এখানে গ্রো করে দেয়। অ্যান্ড টর্টোরাস, টর্টোরাস কথাটা বারবার আসছি কারণ এটা একটা ইম্পর্টেন্ট ইংলিশ শব্দ, এটা বাংলা মিডিয়ামে অতটা দেবার দরকার নেই। অর্থাৎ হাইলি কয়েলড নেচারের ভাস্কুলার আর্টারিজ অ্যান্ড ভেইনস থাকে। দেন কয়েল আর্টারি সিন ইন সুপারফিশিয়াল পার্ট অফ এন্ডোমেট্রিয়াম, কয়েল পার্টটা এন্ডোমেট্রিয়ামের সুপারফিশিয়াল পার্ট বা ওপরের দিকে কয়েল করে থাকে, এটা মিড ফেজের ক্ষেত্রে। এবং তারপরে মিনস্ট্রুয়াল ফেজ বা যে ফেজটার মধ্যে এসে মিনস্ট্রুয়েশন হয়, মিনস্ট্রুয়াল ফ্লো হয় এভরি 28 দিন পর পর, সে মিনস্ট্রুয়েশন ফেজে আসার পরে এন্ডোমেট্রিয়াম বিকাম ইসচেমিক অ্যান্ড স্টার্ট ব্লিডিং। ইসচেমিয়া মানে, ইসচেমিক মানে এটা হার্টের ক্ষেত্রে আমরা ইউজ করি, যে সময় একটা স্কুইজিং নেচার হয় বা চাপ দিতে থাকে, ওই চাপের ফলে, যেমন এটাকে আমি অনেক সময় বালির একটা ঢের, মনে করো বালির স্তূপ হয়েছে, বালির স্তূপের মধ্যে অনেকটা উঁচু, সেখানে যদি তুমি হালকা করে একটা টোকা দাও তাহলে সেই স্তূপটা থেকে দেখবে বালি ঝরে ঝরে পড়তে থাকবে। ওই যে একটা স্কুইজিং নেচার হয় সেটাকে ইসচেমিক অবস্থা বলা হয়। দ্য ভেসেল ওয়াল গেট নেক্রোজড, নেক্রোসিস মানে ক্ষয়ে যাওয়া, নেক্রোজড মানে ভেসেল ওয়াল, ব্লাড ভেসেলের যে ওয়াল, এই যে ব্লাড ভেসেল পূর্ণ বা রক্ত জালক পূর্ণ, সেটা নেক্রোসিস হয়ে যায় বা ক্ষয়ে যেতে শুরু করে, ঠিক আছে। ব্লাড এন্টার্স দ্য স্ট্রোমা, স্ট্রোমাতে ব্লাড গুলো চলে আসে এবং আস্তে আস্তে সেটা ফ্লো হয়ে ভেজাইনা দিয়ে বেরিয়ে যায়। মিনস্ট্রুয়াল ফ্লো স্টার্টস, অর্থাৎ এই যে পুরো এন্ডোমেট্রিয়াল ওয়ালটা আছে সেই ওয়ালটা স্কুইজ করার সঙ্গে সঙ্গে সেটা ফ্লো আকারে বেরিয়ে যেতে শুরু করে। এটাই ঘটনাটা হয় যে মিনস্ট্রুয়েশন ফ্লো তোমরা দেখো, সেই ফ্লোটা এইভাবেই এন্ডোমেট্রিয়াল ওয়ালের মধ্যে চেঞ্জ হয়ে গিয়ে 28 দিন পর পর, অর্থাৎ প্রতি 28 দিনের এই যে তিনটে ফেজ তোমাদের কাছে বললাম, এই তিনটে ফেজ সাইক্লিক্যালি রিপিট হতে থাকে। আবার এরপরে শুরু হয়ে যাবে প্রলিফারেটিভ ফেজ। এইভাবে তোমাদের এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড, কোনগুলো বলো তো, এই যে পিঙ্ক কালারের কতগুলো গ্ল্যান্ড দেখছো, এইগুলো বলা এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো আস্তে আস্তে ক্ষয়ে যেতে শুরু করে। এই নিয়ে তোমাদের এরপরে যখন ফুল মেনস্ট্রুয়াল সাইকেলগুলো তার সঙ্গে রিলেশন করে ওভিউলেশন, ওভারির সঙ্গে চেঞ্জ, মনে রাখবে অ্যাট দ্য সেম টাইম আমাদের ইউটেরাইন ওয়াল এবং তার সঙ্গে ওভারির ভিতরে যা চেঞ্জ হয়
দুটো চেঞ্জের সঙ্গে ইন্টারকানেক্টেড, ইন্টারলকড। যদিও তাদের মধ্যে ডিরেক্ট রিলেশন নেই, কিন্তু হরমোন দিয়ে কন্ট্রোল করে এই মিনস্ট্রুয়াল ফ্লোগুলো কন্ট্রোলড হয়। এই জায়গাটুকুকে এখন একটু বুঝে রাখো। মেনস্ট্রুয়েশনের এটা একটা ইনিশিয়েশন পার্ট তোমাদের করে দিলাম। তারপরে আবার এক্সটার্নাল আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ যে অ্যাক্সেসরি অর্গানগুলো আছে সেগুলোকে ডিসকাস করে দিয়ে উজেনেসিস করিয়ে দিয়ে তারপরে আবারও মেনস্ট্রুয়েশন সাইকেলে বা মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা আরেকবার প্রবেশ করব। তখন সেখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এটা দেখানো হবে। চলো, ফাংশন অফ ইউটেরাস, ইমপ্ল্যান্টেশন অফ এমব্রিও ইন প্রেগনেন্সি, অর্থাৎ গর্ভাবস্থায় প্রেগনেন্সি অবস্থায় এমব্রায়োকে ইমপ্ল্যান্ট করে দেয়। কোন স্টেজে করে? জায়গাটা মনে রেখো যে গ্যাস্ট্রুলেশন স্টেজে এটা করে দেয়। গ্যাস্ট্রুলেশন স্টেজের পরে যে ব্লাস্টুলা স্টেজটা আসে, ব্লাস্টোসিল, সেই ব্লাস্টুলা স্টেজে এসে ইমপ্ল্যান্টেশনটা ইউটেরাসে হয়। দেন ফিডিং অফ ডেভেলপড এমব্রায়ো, যে এমব্রায়োটা ডেভেলপ করতে থাকে তাকে ইনিশিয়াল ফুড মেটেরিয়াল বা এনার্জিগুলো প্রোভাইড করে, কারণ প্রচুর পরিমাণে এনার্জি রিকোয়ার করে এই সময়। লেবার ফর ডেলিভারি অফ দ্য চাইল্ড লেবারের সময় ওই যে মায়োমেট্রিয়ামের কথা বলেছিলাম, সে একটা প্রেশার ক্রিয়েট করে পেছন থেকে অক্সিটোসিন হরমোনের সহায়তায়। সে কাজটা পুরো এন্ডোমেট্রিয়াল ওয়াল করে, এটা ইউটেরাসের একটা কাজ বা ফাংশন। দেন মেনস্ট্রুয়েশন ইন নন প্রেগনেন্ট স্টেজে বিকজ আমরা জানি প্রেগনেন্ট স্টেজে এর আগেই বলে দিয়েছি মেনস্ট্রুয়েশনটা পুরো বন্ধ থাকে, বিকজ এন্ডোমেট্রিয়াল ওয়াল এমব্রায়োকে তার রিকোয়ার্ড নিউট্রিশনটাকে প্রোভাইড করে। তার জন্য মেনস্ট্রুয়েশন ফ্লো যতদিন ধরে বেবি মায়ের উম্বে থাকে ততদিন এন্ডোমেট্রিয়ামটা পুরো ইনট্যাক্ট থাকে এবং একটা পার্ট প্ল্যাসেন্টাতে কনভার্ট হয়ে যায়। সেগুলো আমরা একে একে প্ল্যাসেন্টা যখন ডিসকাস করব তোমাদের বলে দেব। এই হলো আমাদের এই যে মায়ের পেটের মধ্যে যে কিভাবে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে থাকে, দেখতে পাচ্ছ কিভাবে ইউটেরাসের মধ্যে বেবি ডেভেলপ করছে এবং যে ইউরিনারি ব্লাডারটার মধ্যে একটা স্কুইজ বা প্রেশার আসে, যার জন্য যারা দেখবে প্রেগনেন্ট হয় তাদের খুব ঘন ঘন ইউরিনেশনে যেতে হয়। এটা দেখে থাকবে, তাদের বেশি বেশি ইউরিন পায়। তার কারণ বেবি যখন যে একটা বেসের মধ্যে থাকে ইউরিন ব্লাডারের উপরে সে একটা প্রেশার ক্রিয়েট করে, তার জন্য বারবার ইউরিনের প্রেশারটা আসতে শুরু করে। এগুলো জিনিস তোমরা জেনে রাখবে। এবার আমরা ভেজাইনের আরো কয়েকটা ইনফরমেশন আসি, মোর ইনফরমেশনে দেব যেগুলো ওই নিট বা অল ইন্ডিয়া এক্সামে কাজে লাগে। দ্য টার্ম ভেজাইনা মিনস দ্য সিড। ভেজাইনাকে আমরা সিদ বলে থাকি অথবা কল্পোস বলে থাকে, এটা একটু স্পেশাল মেডিকেল টার্ম বলে রাখলাম। ইলাস্টিক মাস্কুলার টিউব ভেজাইনা, কারণ এই ভেজাইনা যেমন বার্থটাকে বেবি সেখান থেকে রিলিজ করে এবং সেই সঙ্গে কয়টাস বা ইন্টারকোর্স করতে সহায়তা করে। কোলাপসেবল অ্যান্ড হাইলি ডিস্টেন্সিবল, বিকজ পেনিসের শেপ যেরকমই হোক না কেন ভেজাইনা সেটাকে রিসিভ করতে পারে, জেনারেলি এটা দেখা যায়। লাইন বাই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম উইদাউট এনি গ্ল্যান্ড। দেখো খুব ইম্পর্টেন্ট, স্কোয়ামাস এপিথেলিয়াম যখনই থাকবে তখন সেখানে কোনো গ্ল্যান্ড থাকে না। স্কোয়ামাস মানে চ্যাপ্টা চ্যাপ্টা, এরকম চ্যাপ্টা, আমার হাতের মতো চ্যাপ্টা চ্যাপ্টা কিছু এপিথেলিয়াল সেল। তোমরা এপিথেলিয়াল সেল নিয়ে যখন তোমাদের স্টাডি করানো হয়েছিল তখন মনে আছে স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড, কিউবয়েডাল, কলামনার, এই সেলগুলোর কথা বলা হয়েছিল। সেই সেলের মধ্যে কিউবয়েডাল সেল যেখানে থাকবে মনে রাখবে সেখানে গ্ল্যান্ডুলার অ্যাক্টিভিটি বা সিক্রেটরি ফাংশন হবে। স্কোয়ামাস এপিথেলিয়াল ভেজাইনাতে থাকে বলে সেটাতে কোনো গ্ল্যান্ড থাকে না। ওই যে লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ওই পার্টগুলো তো দেখেছো সেখান থেকে কোনো সিক্রেশন হয় না। এদের লেংথ জেনারেলি 7.5 to 10 সেন্টিমিটার ইন লেংথ হয়, কারণ ভেজাইনাল যে ওপেনিংটা থাকে সেই ওপেনিংটা ফিমেল টু ফিমেল ভ্যারি করে। সিচুয়েটেড ইন ফ্রন্ট অফ রেকটাম অ্যান্ড বিহাইন্ড দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রা। সবগুলো তোমরা জানো, রেকটাম মানে অ্যানাস বা অ্যানাসের যেটা মধ্যে আমাদের স্টুল স্টোর থাকে তাকে রেকটাম বলে, অ্যানাস তো ওপেনিং বলা হয়। বিহাইন্ড দ্য ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারের
পিছন দিকটায় থাকে, ঠিক আছে, এটাকে পিছন দিক বলা চলে। অ্যান্ড ইউরেথ্রা, ইউরেথ্রাটা কোথায় থাকে আমরা এর আগে দেখিয়ে দিয়েছি। ওপেনস ইনটু দ্য ভেস্টিবিউল অফ দ্য ভালভা এক্সটার্নাল জেনিটাল অরিফিস। আমরা ভালভা পার্টটাকে তোমাদের এর আগে বলে দিয়েছি, যেটা মন্স পিউবিস থেকে শুরু করে একদম অ্যানাসের গোড়া পর্যন্ত থাকে, টোটাল এরিয়াটাকে ভালভা বলে। ভালভার একটা পোর্শন হলো ভেজাইনা, ভেজাইনাল স্পেস, তার সঙ্গে ইউরিনারি ইউরেথ্রা ছোট পার্টটিও থাকে যেখান দিয়ে ইউরিন বেরিয়ে আসে। আর লেয়ার অফ মাস্কুলার, লেয়ার অফ মিউকাস, এখানে মিউকাস সিক্রেটিং লেয়ার থাকে, মিউকাস না থাকলে ভেজাইনাল ওয়াল স্লিপারি হবে না, তার জন্য অনেক অসুবিধে দেখা দিতে পারে। সিক্রেটেড ইনটু দ্য ভ্যাজাইনা বাই দ্য গ্ল্যান্ড অফ সার্ভিক্স। মনে রাখবে সার্ভিক্সের মধ্যে থাকা যে গ্ল্যান্ড, বিকজ সার্ভিক্সের মধ্যে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে, সেখানে কিছু গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে মিউকাস খরিত হয়ে মিউকাস সিক্রেট করে ভ্যাজাইনাল যে স্পেসটিকে সে লুব্রিকেটেড করে রাখে। অ্যান্ড স্প্রেড দ্য ভ্যাজাইনাল এপিথেলিয়াম। সো ভ্যাজাইনাল এপিথেলিয়াম সবসময় স্লিপারি হয়ে থাকে, যেটা ওই মিউকাস সেটাকে স্লিপারি করে দেয়, সেটা প্রোটেকশনও দেয়। কারণ জানবে ভাইরাসের ভ্যাজাইনার ওয়ালে নানা রকম ব্যাকটেরিয়া বাস করে, সেই ব্যাকটেরিয়াগুলো হেলদি ব্যাকটেরিয়া, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। কোনো কারণে যদি ফিমেলরা ভেজাইনাকে মোর সোপের ভিতরে এন্ট্রি করে তারা ধুয়ে দেয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা হেলথ বেনিফিট বলে দিচ্ছি, এগুলো পরের চ্যাপ্টারে আছে, সেগুলো আমি প্রসঙ্গত মনে এলো বলে বলে দিলাম। অনেকেই দেখা যায় ইনসাইডে তারা সোপকে ইউজ করে তারা পরিষ্কার করার চেষ্টা করে, যত বেশি সোপ ইউজ করবে তত বেশি সেখানকার ইন্টারনাল পিএইচ চেঞ্জ হবে, কারণ সোপের পিএইচ জানবে 7 থেকে বেশি থাকে, কারণ ভেজাইনাল পিএইচ 7 থেকে নিচে থেকে লিটল বিট অফ অ্যাসিডিক থাকে। সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টে কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করে, সেই ব্যাকটেরিয়াগুলো ভেজাইনাকে হেলদি রাখতে সহায়তা করে, অ্যাসিডিক ভেজাইনা। কিন্তু যদি সেটা বারবার সাবান দিয়ে ধোয়া যায়, বারবার, আবার বলছি 1-2 বার সাবান দিয়ে ধুলে তো কোনো অসুবিধা নেই, তো বারবার সাবান দিয়ে যদি ধোয়া যায় সেখানের ভেজাইনাল যে ইন্টারনাল যে হেলথ সেটা নষ্ট হয়ে যায়, ব্যাকটেরিয়াগুলো মরে যায়, সেখান থেকে হোয়াইট ডিসচার্জ সহ নানা রকম গ্রিন ডিসচার্জ এগুলো আসবার প্রবণতা থাকে। তাহলে কি করে ভেজাইনাকে ক্লিন করতে হয়? প্লেন ওয়াটার, ওয়াটারের ফ্লো দিয়ে নর্মালি সেটাকে ওয়াশ করতে হয়, তবে ভেজাইনাল কিন্তু যে হেলথ বা স্বাস্থ্য সবসময় ভালো থাকে, যাতে ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া, আবার বলছি 2 রকমের ব্যাকটেরিয়া, হার্মফুল অ্যান্ড বেনিফিশিয়াল। হার্মফুল ব্যাকটেরিয়া কিন্তু পিএইচ বেড়ে গেলে গ্রো করে যায়, এমনকি ফাঙ্গাল অ্যাটাকও হয়ে যেতে পারে, কারণ ফাঙ্গাস সবসময় সাবান বেশি ইউজ করলে ফাঙ্গাস অ্যাটাক বেশি হয়। মনে রাখবে পরিষ্কার করার জন্য আমরা বডিতে সাবান বা সোপ ইউজ করতে পারি, কিন্তু ভেজাইনা বা এই সমস্ত সেন্সিটিভ জায়গায় বা আউটার সারফেস অফ দ্য ব্রেস্ট আমাদের যতটা পারা যায়, বিশেষ করে যেখানে জয়েনিং থাকে, সেখানে সাবানের লিস্ট ব্যবহার করতে হয়। প্লেন ওয়াটার দিয়ে যদি রাবিং করে সেটাকে ময়লাগুলো যা আছে সেগুলো পরিষ্কার করা যায়, তবে অনেকটাই হেলদি থাকা যায়। কারণ এই মিউকাস লেয়ার প্রোটেক্টিভ ইন নেচার, মিউকাস লেয়ার যদি বেটার থাকে, নর্মাল ন্যাচারাল যেটা কালারলেস হয়, সেই মিউকাস লেয়ার থাকলে স্লিপারিও নর্মাল থাকবে এবং ভেজাইনাল হেলথ বেটার থাকবে। আমরা ভেজাইনাল আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা দিয়ে দিই, যেটা কিছুক্ষণ আগে বললাম, ভেজাইনাল ব্যাকটেরিয়া মেইনলি ল্যাক্টোব্যাসিলাই বা ল্যাক্টোব্যাসিলাস, যেটা গ্লাইকোজেন ফার্মেন্ট করে থাকে and epithelial cells, and this renders mucus acidic। কোনটা? যে ব্যাকটেরিয়া, যেটা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া থাকে, তারা অ্যাসিডিক করে রাখে। অ্যাসিডিক করা থাকলে ভেজাইনাল হেলথ বেটার থাকবে। মনে রাখবে মেইন ভেজাইনাল ব্যাকটেরিয়া ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, এটা খুব ইম্পর্টেন্ট নাম, ভেজাইনার একটি ব্যাকটেরিয়ার নাম ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফিলাস, খুব ইম্পর্টেন্ট একটি ব্যাকটেরিয়ার নাম। এই ব্যাকটেরিয়াটার নামটা অনেক এক্সামে আসে, আমি বলে দিলাম। পিএইচ অফ ভেজাইনা ইজ 4 to 5, অবভিয়াসলি বুঝতে পেরেছো, 7 থেকে নিচে থাকে, তাই সেটা অ্যাসিডিক হয়ে থাকে। হয় সেমিনাল ফ্লুইডের বা সিমেনের কিন্তু পিএইচ সবসময় 7 থেকে বেশি, অর্থাৎ কিছুটা বেসিক ইন নেচার থাকবে।
alkaline in nature, but vaginal fluid acidic in nature. This is highly acidic medium in vagina prevents pelvic organ from infection. ইনফেকশন যদি পেলভিক অর্গানে কোনো ইনফেকশন হয়, এটা কিন্তু মনে রেখো যারা আমার ক্লাস করছো অনেকেই নানা রকম ভেজাইনাল সমস্যায় ভোগে, ব্যাকটেরিয়াল ইনফেকশন, হোয়াইট ডিসচার্জ, গ্রিন ডিসচার্জ এবং আদার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজেস, সেটা কিন্তু সবসময় ভেজাইনাকে বেশি করে সোপ দিয়ে যারা ইউজ করবে, সোপ দিয়ে যারা ওয়াশ করবে তাদের বেশি দেখা যায়। এগুলো তো অনেকে ডিসকাস করে না, তার জন্য অনেকেরই কিন্তু এই ধরনের ডিজিজগুলো গোপনে তারা পুষে রাখে, ডাক্তারের কাছে যায় সেখানেও ভালো করে বলতে পারে না, থাউজেন্ডস অফ মেডিকেশন করা হয়, তারপরেও ভেজানাল হেলথ ঠিক আছে না, কারণ তারা বারবার করে ভাবে যে এখানে কোনো ব্যাকটেরিয়া হয়েছে সেটা সাবান দিয়ে ধুলে বুঝি চলে যাবে। বারবার বলছি, সাবানের পিএইচ বেশি থাকে, অর্থাৎ পিএইচ যদি 4 to 5 এর থেকে বাড়িয়ে দেওয়া যায়, সেখানে গুড ব্যাকটেরিয়া কিল্ড হয়ে গিয়ে ব্যাড ব্যাকটেরিয়া গ্রো করে যায়, সেটাকে পেলভিক রিজনে আমরা ইউরিনারি ইনফ্লেমেটরি ডিজিজগুলো করে দেয়। দ্য ফিমেল এক্সটার্নাল জেনিটালিয়া ইনক্লুড মন্স পিবিস, লেবিয়া মেজরা, হাইমেন অ্যান্ড ক্লাইটোরিস। এগুলোকে নিয়ে এর আগেই তোমাদের বলে দেওয়া হয়েছে, এই পার্টগুলোকে আবার নতুন করে আমরা বলছি না, যারা মনে রাখতে পারো না তাদের জন্য একবার বলি। ক্লাইটোরিস এই পার্টটাকে বলা হয়, লেবিয়া মেজরা এই পার্টটি, এই যে বাইরের সব বড় ফ্ল্যাপটি দেখা যাচ্ছে লেবিয়া মাইনর, মাঝখানে হাইমেন, ভিতরে ডিস্টর্টেড হাইমেন দেখা যাচ্ছে, আর এই পার্টটি হচ্ছে ইউরেথ্রার ওপেনিং, যেটা দিয়ে ইউরিনেশন করা হয়। আর দিস আর দ্য পিউবিক হেয়ার্স, মন্স পিবিস, দিস আপার পার্ট, এগুলো তোমাদের এর আগেই বলে দেওয়া হয়েছে। ভেজাইনা আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আসছি। ভেজাইনা ইজ অ্যান অর্গান অ্যাডাপ্টেড ফর কপুলেশন। কপুলেশনকে আমরা ইন্টারকোর্স বলে থাকি, বাট ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ ইট ইজ কল্ড ইন্টারকোর্স, অ্যান্ড রিসিভ সিমেন অফ কপুলেটিং ম্যান। ইট অলসো কনভে দ্য চাইল্ড আউটসাইড ডিউরিং চাইল্ড বার্থ। অর্থাৎ এই একই ভেজাইনা দিয়ে চাইল্ড বার্থ হয়, সেই জন্য এটাকে আমরা, এখানে বার্থলিন গ্ল্যান্ড থাকে, বার্থ ক্যানেলও বলে থাকি ভেজাইনাকে। The opening of the vagina is often covered partially by membrane called hymen. খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছি, পার্শিয়ালি ওপেন থাকে, কখনো ফুল ওপেন থাকে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে পার্শিয়াল ওপেন থাকে। কিছুটা হাইমেনের লেয়ার প্রেজেন্ট সবসময় থাকবে, কারণ কিছু যদি হাইমেনের ফুটো বা ছিদ্র এগুলো না থাকে তাহলে যে মিনস্ট্রুয়াল ফ্লো সেটা আসতে অসুবিধা হয়, বাট সেখানে একটা বিগার স্কিন লেয়ার মেয়েদের ক্ষেত্রে থাকে। দ্য ক্লাইটোরিস ইজ এ টাইনি ফিঙ্গার লাইক স্ট্রাকচার which lies at the upper junction of the two labia minora above the urethral opening. এটা আমাদের ব্লাড ভেসেল এবং নার্ভ সাপ্লাই থাকে, and it is very very sensitive organ. এবং সেটাকে আমাদের বলে দিই যে ফিমেল কয়টাসের সময় ফিমেলকে যে বিভিন্ন ধরনের সিক্রিশন হয়, সেই সিক্রিশনগুলোকে বের করতে সহায়তা করে, এবং সেই সঙ্গে যে বিভিন্ন ধরনের কয়টাসগত যে প্রেজার সেই পার্টগুলোকেও নিয়ন্ত্রণ করে এই ক্লাইটোরিস। এবারে আমরা হাইমেনের কিছু টাইপ নিয়ে তোমাদের অ্যাডভান্স নলেজে বলে দিচ্ছি, আবার বলছি এটা কিন্তু হায়ার সেকেন্ডারির জন্য অত দরকার নেই, তোমরা অনেকেই কিউরিওসিটি আছে হাইমেন নিয়ে, কিউরিওসিটি আমাদের ওয়ার্ল্ড ওয়াইড রয়ে গেছে। আমি হাইমেন নিয়ে যে প্রবলেমগুলো আসে সেগুলো বলে নিয়ে হাইমেনের মেন ইম্পর্টেন্ট পার্টগুলো বলছি। দেখবে আমাদের গোটা ওয়ার্ল্ডে মুসলিম কান্ট্রিজ আছে বেশ কিছু, বা ইন্ডিয়ান কান্ট্রি বা অনেক দেশেই আছে যেখানে হাইমেনের ডিস্টর্ট হওয়া এবং না হওয়া থেকে চ্যাস্টিটি বা সতীত্ব এগুলো নিয়ে একটা প্রশ্ন করা হয়, কিন্তু মেডিকেলি এটা ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে যে হাইমেনের থাকা বা না থাকা তার সঙ্গে চ্যাস্টিটির কোনো রিলেশন নেই। কারণ আধুনিক সমাজে মেয়েদেরকে বাইরে বেরোতে হয়, বাসে চড়তে হয়, সাইক্লিং করতে হয়, সাঁতার কাটতে হয়, কেউ কেউ গাছেও চড়ে বা জোরে হাঁটতে হয়।
এই সমস্ত কারণে নর্মাল ভেজানের মধ্যে যে হাইমেন নামে যে কভারিংটা থাকে সেই কভারিংটা ন্যাচারালি ডিস্ট্রট হয়ে যায় বা ছিঁড়ে যেতে পারে। অনেকে মনে করে যে এই হাইমেনে ডিস্ট্রট হয়ে যাওয়া সেটা বুঝি প্রায়র ইন্টারকোর্সের, প্রায়র ম্যারেজ ইন্টারকোর্সের একটা সিগন্যাল, বাট নট অলওয়েজ। হ্যাঁ, ইন্টারকোর্স হলে সেটা ডিস্টর্ট করতে পারে, অবশ্যই সেখানে প্রেশার আসে বলে ডিস্টর্ট করে, কিন্তু কোনো ফিমেলের যার কখনোই সেক্সুয়াল এক্সপিরিয়েন্স হয়নি তা সত্ত্বেও ডিস্টর্টেড হাইমেন দেখা যেতে পারে। বি ভেরি ভেরি অ্যাটেন্টিভ অ্যান্ড নলেজেবল ফর দিস, কারণ এটা দেখে কখনোই কারোর চ্যাস্টিটি নিয়ে ভাবা উচিত নয়। এটাকে ঠিক করে দেবার জন্য আজকে পৃথিবীতে একটা বিশেষ সার্জারিরও ব্যবস্থা করা হয়, যাতে করে আমাদের সোসাইটিতে ফিমেলের উপরে নানা রকমের স্টিগমা না লেগে যায়। অনেক সময় অনেক কান্ট্রিতেই ওই হাইম্যানকে আবার জোড়া লাগিয়ে দেবার ব্যবস্থা ডাক্তাররা করে দিয়ে থাকেন তাদের চ্যাস্টিটিকে প্রুফ করবার জন্য, কিন্তু এটা খুব একটা ভালো প্র্যাকটিস নয় বলে আমরা মনে করি। আগে থেকেই যদি আমরা জেনে নেই যে ভেজাইনাল ডিস্টরশন জেনারেলি হয় না, বা ডিস্টরশন আমাদের স্বাভাবিক যে অ্যাক্টিভিটি সেটা তো হয়ে যেতে পারে, সেটা জেনে নিয়ে আমরা চ্যাস্টিটির বিষয়টিকে মাথায় রাখতে পারি। কিন্তু তবুও আমাদের বিভিন্ন ক্যাটাগরি যে হয় সেই ক্যাটাগরিতে কিছু ভেজাইনাকে আমরা ক্লাসিফাই করতে পারি, সেটা নলেজের জন্য দরকার আছে। এআইপিএমটি বা যে কোনো ধরনের নিট বা আরো অল ইন্ডিয়া এক্সামে এই পার্টগুলো থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই আসে। মনে রাখবে বিভিন্ন ধরনের হাইমেনের কন্ডিশন আছে। দিস হাইমেন্স আর কমপ্লিটলি অ্যাবনর্মাল টাইপ অফ হাইমেন, বিকজ এই হাইমেনগুলো থাকলে দেখা যায় যে কোনো ফিমেলদের যদি মেনস্ট্রুয়াল ফ্লো হয় সেটা কিন্তু আটকে গিয়ে একটা প্রবলেম হয়, তখন ডাক্তারদের সার্জারির অবস্থা করে নিতে হয় অনেক সময়, বিকজ ইউরিনেশন এখান দিয়ে নর্মাল হয়ে গেলেও কিন্তু মেনস্ট্রুয়াল ফ্লো এখান দিয়ে হতে যাবে না। কিন্তু মোস্ট অফ দ্য কেসে, যে মিডিলে যেটাকে রাখা হয়েছে, মোস্ট অফ দ্য কেসেসে হাইমেনের অবস্থা এরকম থাকে, কারণ সেখান দিয়ে এই যে স্মল ওপেনিংটা থাকে, এই যে বাইরের ওপেনিং গুলো থাকে, এই স্মল ওপেনিং দিয়ে ভেজাইনাল যে ফ্লুইড যা কিছু আছে বা ইন্টারনাল যেগুলো আমাদের মেনস্ট্রুয়াল ফ্লো আছে সেগুলো নর্মালি বেরিয়ে আসতে পারে। কখনো কখনো এরকম টু চেম্বার্ড এরিয়া দেখা যায় সেপ্টেড হাইমেন, সেপ্টেড করা থাকে, অ্যানিউলার হাইমেন অর্থাৎ ভেরি স্মল ওপেনিং থাকে, আর ইমপারফোরেটেড হাইমেন, পারফোরেশন মানে ফুটো হয়ে যাওয়া, জানো, ইমপারফোরেটেড হাইমেন এটাও একটা অ্যাবনর্মাল কন্ডিশন, এটা জেনারেলি, বাট হাইমেনটা পুরোপুরি দেখা যাচ্ছে। আবার কখনো এটাকে হচ্ছে ক্রিবিফর্ম হাইমেন, অর্থাৎ হাইমেনের মধ্যে অনেকগুলো ছোট 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 ওপেনিং থাকে, এটাও একটা লটস অফ অপশন, কিন্তু এটা হচ্ছে পুরো পোরাস হাইমেন। এই হাইমেনটি জেনারেলি আফটার লং ইন্টারকোর্স অথবা ফিমেল অ্যাক্টিভিটিস, পার্টিকুলার সাইক্লিং বা গাড়িতে চড়া, গাছে চড়া, এগুলো হলে অনেক সময় এই ওপেনিং গুলো চলে আসে, বিকজ দিস ইজ কমপ্লিটলি ডিস্টর্টেড হাইমেন। বা ওল্ড উইমেনদের ক্ষেত্রে যারা ম্যারিড উইমেন তাদের জেনারেলি এই ধরনের ভেজাইনাল ওপেনিং দেখতে পাওয়া যায়, বিকজ এটা অ্যাডভান্স নলেজ, নট অনলি অ্যাডভান্স। মনে রাখবে যারা আমাদের সোসাইটিতে আছে সেই সোসাইটিতে থাকা মানুষকে নলেজ করবার জন্য এনসিআরটি থেকে এবং অল ওভার ইন্ডিয়ায় বা অল ওভার দ্য ওয়ার্ল্ডে এই হাইমেন রিলেটেড যে মিথগুলোকে সরিয়ে দেবার জন্য সিলেবাসের মধ্যে তোমাদের এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো কোশ্চেন যদি নাও আসে তাহলে সোশ্যাল ইনফরমেশনটা ঠিক রাখবার জন্য, কনসাসনেস বাড়াবার উদ্দেশ্যে এই জায়গাগুলো কিন্তু এনসিআরটি ডিরেক্টলি তোমাদের ইনকর্পোরেট করে দিয়েছে। কাজে এই ব্যাপারগুলো আমাদের ওয়ার্ল্ডকে জানাবার উদ্দেশ্যে, নলেজ দেবার উদ্দেশ্যে এগুলোকে দেওয়া হয়। এবারে চলো দেখে নি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটাকে ইন শর্টে অ্যানিমেশনের মাধ্যমে। তোমাদের সামনে চলে আসছে ইউটেরাস, এই আমাদের ফিমেল বডির লোয়ার অ্যাবডোমেনে ভেজানা থেকে শুরু হয়ে যায় আমাদের ফিমেলদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যায়। তোমরা নামগুলো একে একে দেখে নিচ্ছ, সবগুলো নামই এর আগে পড়ে নিয়েছো। ফিমেল ব্রেস্ট এর একটি অংশ, আস্তে আস্তে পুরো দিস ইজ দ্য ভালভা পার্টটা টোটাল ভ্যাজাইনে নিয়ে পড়ে, তোমরা জানো লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা,
এছাড়া ক্লাইটোরিস, এই পার্টগুলোকে নিয়ে ফিমেল জেনিটালিয়া এর আগে তোমাদের দেখিয়েছি। এটাকে ইন শর্টে কুইকলি তোমাদের সামনে কুইক রিভিউ চলে আসছে। এই ভেজাইনার পার্ট থেকে শুরু হয়ে যায় আমাদের পরবর্তী, এর সঙ্গে কানেকশন থাকে ইউটেরাস। ইউটেরাসের এটি দিস ইজ দ্য ভেজাইনা পার্ট হোল এরিয়া। তারপরে সার্ভিক্স পার্ট চলে এলো, সার্ভাইকাল ক্যানেল, এবং এখান দিয়ে স্পার্ম যখন এন্ট্রি নিয়ে ফেলে, তোমরা স্পার্মের এন্ট্রি নিয়ে এর আগে বলে দেওয়া হয়েছে, এবং স্পার্ম এখান থেকে সার্ভিক্স অঞ্চল অতিক্রম করে তারা ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে তারা চলে যায় ফার্টিলাইজ করবার জন্য। ইউটেরাইন ওয়াল, শুধু ইউটেরাসটাকে দেখতে পাচ্ছ, এই যে ইউটেরাইন এন্ডোমেট্রিয়াম বলা হয়, মায়োমেট্রিয়াম তার ভেতরের লেয়ার, এপাশে দুটো ওভারি রয়ে গেছে, এই ওভারি থেকে ওভাম রিলিজ হয়ে ইউটেরাইন ওয়ালে আসে এবং এন্ডোমেট্রিয়ামে থেকে যায়। ফার্টিলাইজ হলে এটা প্রেগনেন্সিকে কনফার্ম করে। দেখে যাচ্ছে এই পার্টগুলো প্রত্যেকটাই তোমাদের ডিসকাশন করা হচ্ছে। এই যে ওভারি থেকে ওভাম রিলিজ হয়, 1000 ওভারিয়ান ফলিকল থাকে, আস্তে আস্তে সেটা কমে গিয়ে 200 to 200 400 হয়ে যায়। এরপরে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, এবং এটাই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটি বিশেষ অংশ। দেখো এখানে ওভুলেশন হচ্ছে, ওভুলেশন হয়ে যাওয়ার পরে ওভাম আস্তে আস্তে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে এসে চলে গেল। এ দেখো কীভাবে স্কুইজ হয়ে যাচ্ছে অ্যাম্পুলার রিজিয়নে, এখানে এসে ওয়েট করে, এখানে ফার্টিলাইজ হয়ে যায়। যদি না হয় সে নর্মালি বেরিয়ে এসে ডিস্ট্রয় হয়ে যায়। যদি ফার্টিলাইজ হয়ে যায় তারপরে সেটা ইমপ্ল্যান্ট হয়ে যায়। এক এক করে তোমাদের এই পার্টগুলোকে দেখানো হচ্ছে খুব সংক্ষেপে, অল্প সময়ে এই পার্টগুলো চলছে, এবং প্রেগনেন্সি পরে চাইল্ড বার্থ এভাবে বেরিয়ে যায়, এবং আলটিমেটলি মেনস্ট্রুয়াল ফ্লো, যেটা রেগুলারলি একটা ফিমেলের ঘটনা। জানবে এই যে স্পার্মগুলো যাচ্ছে, স্পার্ম গিয়ে ফার্টিলাইজ করলেই আমাদের হিউম্যান বেবি তৈরি হয়ে যায়। এটা হচ্ছে আপাতত ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। পরবর্তীকালে এর আরও ডিটেল ক্লিপ তোমাদের দেখিয়ে দেব।